স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সাক্ষাৎ, বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান। র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধি দল। স্পেন সীমান্তে 50,000 অভিবাসন প্রত্যাশীর ভিড়, অর্ধেকের বেশি ফিরে গেছে মরক্কোতে। এবারে বিস্তারিত। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। শিগগিরই যুক্তরাষ্ট্রের একটি বিনিয়োগকারী প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন। সফরকালে তারা সম্ভাব্য বিনিয়োগের বিভিন্ন খাত পরিদর্শন এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান মার্কিন এ বিশেষ দূত। 3 দিনের সরকারি সফরে গত 30 জুলাই ঢাকায় আসেন সার্জিও গর। দুপুরে দিল্লির উদ্দেশ্যে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। রাজধানীর উত্তরায় র্যাব 1-এর সদর দপ্তরে থাকা গোপন বন্দিশালা বা আয়নাঘর পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর একটি প্রতিনিধি দল। পরে প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়, আয়নাঘরের মাধ্যমে শেখ হাসিনার দমন পীড়নের চিত্র ফুটে উঠেছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেলে রাখা হয়েছিল বলে জানান চিফ প্রসিকিউটর। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অন্যতম অভিযোগ ছিল গুম নির্যাতনের। বিশেষ করে বহু মানুষকে র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন বা টিএফআই সেলে নিয়ে বিচার বহির্ভূতভাবে আটকে রাখার অসংখ্য অভিযোগ রয়েছে। টিএফআই সেলে গুম ও নির্যাতনের অভিযোগে বর্তমান ও সাবেক 12 জন সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। এ মামলার বিচার কার্যের অংশ হিসেবে শনিবার ট্রাইব্যুনালের 3 বিচারক, প্রসিকিউশন ও আসামি পক্ষের কয়েকজন আইনজীবী রাজধানীর উত্তরায় র্যাব 1 সদর দপ্তরে অবস্থিত টিএফআই সেল পরিদর্শন করেন। দরজা জানালাবিহীন এই ধরনের ছোট ছোট ঘরগুলি ছিল র্যাবের বন্দিশালা, যেটিকে আয়নাঘর বলা হয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই রুমটিতে কিন্তু আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে গুম করে রাখা হয়েছিল। আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে আবেদন করেছিলাম যে মাননীয় বিচারপতি মহোদয়গণ আমাদের ফিজিক্যালি এই আয়নাঘর নামক এই যে ঘটনাস্থলটি পরিদর্শন করার জন্য তারা সেই আবেদনটা মঞ্জুর করেছিলেন এবং সেই মোতাবেক আজকে তারা সরজমিনে এসে আমাদের 2 পক্ষ, প্রসিকিউশন এবং আসামি পক্ষ ডিফেন্স, উভয় পক্ষের উপস্থিতিতে তারা সরজমিনে পরিদর্শন করে গেছেন এবং সেখানে আমরা আশা করি যে তারা একটা মেমোরান্ডাম প্রস্তুত করবেন এবং সেটি আমাদের বিচারের পার্ট অফ রেকর্ড হিসেবে গণ্য হবে। সাংবাদিকদের চিফ প্রসিকিউটর আরও বলেন, এসব নির্যাতনে সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে যারা ছিলেন তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা উচিত। তৎকালীন রাষ্ট্র যে একটি ফ্যাসিবাদী রাষ্ট্র ছিল এবং যারা এই রাষ্ট্রটিকে পরিচালনা করেছিলেন তারা যে কতটা ফ্যাসিস্ট ছিলেন, এই আয়নাঘরের মধ্যে দিয়ে তাদের চরিত্র আজকে উন্মোচিত হয়েছে। যারা এই ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছিলেন, যারা এরকম অমানবিক ঘটনার জন্ম দিয়েছিলেন, মানবতা বিরোধী অপরাধ সংগঠনে সহায়তা করেছিলেন, প্রত্যেককেই আইনের আওতায় আনা উচিত বলে আমরা মনে করি। পরিদর্শনে আসা আসামি পক্ষের আইনজীবীদের দাবি, সাক্ষীদের বর্ণনার সঙ্গে টিএফআই সেলের কোনো মিল নেই। আগামী শনিবার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর গোপন বন্দিশালা বা জেআইসি পরিদর্শন করবেন ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রায় মুছে যাওয়া জুলাই আন্দোলনের গ্রাফিতিগুলো আবারও হয়ে উঠেছে রঙিন। দ্বিতীয় বর্ষপূর্তিতে এই কাজে অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই স্মরণে এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। জুলাই আন্দোলনের এসব গ্রাফিতিতে নোনা ধরেছে, অস্পষ্ট হয়ে পড়েছে অনেক চিত্রকর্ম। তাই 2 বছর আগে করা এসব চিত্রকর্মে নতুন করে দেয়া হচ্ছে রঙের প্রলেপ। 24-এর গণ অভ্যুত্থানে তীব্র আন্দোলনের চিহ্ন ফুটিয়ে তোলা হয় গ্রাফিতিতে, যা বহন করে চলেছে জুলাই আন্দোলনের চেতনা। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাফিতি পুনঃঅঙ্কনের আয়োজন করে। এতে চারুকলা অনুষদের শিক্ষার্থীদের সাথে সেই সময় যারা গ্রাফিতি এঁকেছিল তারাও অংশ নিচ্ছেন। যখন মানুষ অতিষ্ঠ হয়ে যায়, মুখের কথা বলার কোনো দাম থাকে না, তখন আসলে গ্রাফিতি হয়। এই যে আসলে ওই টিনেজার ছেলেমেয়েরা যখন দেখেছিল যে স্বৈরাচারী সরকার আসলে কোনোভাবেই কথা শুনছে না, তখন
পেশাদার শিল্পীরা না, মানে একেবারে যার যা খুশি ঘর থেকে বেরিয়ে এসে তখন তারা সেই দেয়ালে দেয়ালে গ্রাফিতি করেছে সারা দেশে। এই আয়োজন উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ছাত্রদের সাথে একাত্ম হয়েছিল সাধারণ মানুষ, যার স্বতঃস্ফূর্ত প্রকাশ এসব গ্রাফিতি। শেখ হাসিনার বিরুদ্ধে যে অবস্থান সেগুলোকে পুরোপুরি স্লোগানের মধ্য দিয়ে বা তাদের প্রতিকৃতির মধ্য দিয়ে, লেখনের মধ্য দিয়ে মনে রাখার কথা, সেগুলো মনে রাখার জন্য আমরা চেষ্টা করেছি। এগুলোকে আমরা এখন সংরক্ষণ করতে চাই, প্রিজার্ভেশন যাকে বলা হয়, প্রিজার্ভ করতে চাই। উপাচার্যের বাসভবন থেকে শুরু হয় গ্রাফিতি পুনঃ অঙ্কনের কাজ, যা আগামী 3 দিন বেগম রোকেয়া হলের গেট পর্যন্ত চলবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। মানব সভ্যতার উৎকর্ষে দর্শন শাস্ত্রের বিকল্প নেই। ব্যক্তিগতভাবে মানুষের ধর্মীয় দর্শন আলাদা হতে পারে, কিন্তু দেশ গঠনে একটি জাতির জন্য এক ধরনের দর্শন থাকতে হয়। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটি আয়োজিত ফিলোসফি ফর পিস শিরোনামে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আরও বলেন, সার্বজনীনভাবে মানবতা প্রকাশের জায়গা দর্শন। প্রচলিত যে দর্শন তা হয়তো আমরা যেভাবে চর্চা করি সেগুলি অবশ্যই হতে পারে মহান, কিন্তু তার যেহেতু সার্বজনীন অ্যাকসেপ্টেন্সের কোনো ন্যারেটিভ নাই, সেই কারণে আজকের পৃথিবীতে সার্বজনীনভাবে সভ্যতার জন্য, গ্রহর জন্য, মানুষের জন্য একটি দর্শনের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। তাছাড়া কোনোভাবেই শান্তি নিশ্চিত করা যাবে না। ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং বিকাশ যৌথভাবে অ্যাপের মাধ্যমে দেশের প্রথম ডিজিটাল এফডিআর সেবা চালু করেছে। এই সেবা দেশের আর্থিক অন্তর্ভুক্তির সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এখন থেকে বিকাশ গ্রাহকরা ব্যাংকে না গিয়ে এবং কাগজপত্র জমা না দিয়েই বিকাশ অ্যাপ থেকে তাৎক্ষণিকভাবে ইবিএল এফডিআর খুলতে পারবেন। সম্প্রতি রাজধানীতে ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যৌথভাবে এ সেবার ঘোষণা প্রদান করেন ইবিএল এর উপব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আনোয়ার এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ। এছাড়া অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকাশ গ্রাহকরা ইবিএলে 10,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত 6 মাস ও 12 মাস মেয়াদি এফডিআর খুলতে পারবেন। গ্যাসের অবৈধ সংযোগ, পুরনো লাইনে লিকেজ এবং সিলিন্ডার গ্যাসের ব্যবস্থাপনায় নানা ত্রুটির কারণে নারায়ণগঞ্জে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত 3 মাসে গ্যাস থেকে বিস্ফোরণে অন্তত 30 জন আহত হন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 7 জন। এ অবস্থা থেকে উত্তরণে নাগরিক সচেতনতার পাশাপাশি পুরনো লাইন সংস্কারের পরামর্শ বিশেষজ্ঞদের। নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর ভুইঘর এলাকায় গত 10 মে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হয়ে মৃত্যু হয় একই পরিবারের 5 জন। 11 মে ফতুল্লার লাকিবাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ 4 জনের মধ্যে 1 জনের মৃত্যু হয়। 13 মে সোনারগাঁয়ে জেরা পয়েন্ট প্ল্যান্টের ক্যান্টিনে চুলার গ্যাস জমে বিস্ফোরণে দগ্ধ হন 12 জন কর্মকর্তা কর্মচারী। এর মধ্যে মৃত্যু হয় 2 জনের। সবশেষ 14 জুলাই ফতুল্লায় কুতুবপুর ইউনিয়নে লাইন মেরামত করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হন তিতাসের 4 শ্রমিক। বিস্ফোরণগুলো ঘটার মূল কারণটা হচ্ছে তিতাস গ্যাসের উদাসীনতা। তিতাস গ্যাসের যে লাইনগুলো ছিল সেগুলো অনেক পুরনো, অনেক বাতিল, অব্যবহারযোগ্য। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, নাগরিক অসচেতনতা এবং অপরিকল্পিত তিতাস গ্যাস লাইন স্থাপন ও লিকেজই মূলত দুর্ঘটনার মূল কারণ। সবাই যদি আমরা এই বিষয়গুলোকে মানুষকে বারবার এই সচেতনতার দিকে যদি আমরা সবাই মনোযোগী হই, তাহলে আমার মনে হয় যে নারায়ণগঞ্জে যে গ্যাসের যে বিস্ফোরণ, যে ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়ত, এটা থেকে আমরা কিন্তু কিছুটা হলেও আমরা মনে হয় যে এটা কমে আসবে যদি আমরা প্রচারটা, আমাদের প্রচার মাধ্যমটাই থাকবে মানুষকে সচেতন করা। গ্যাস লাইনে লিকেজ থাকার কথা স্বীকার করেছেন তিতাস কর্তৃপক্ষ। পুরনো লাইন সংস্কার ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করার কাজ চলমান বলে জানান এই কর্মকর্তা। লিকেজ যখন আমরা ইনফরমেশন পাই, আমাদের ইমার্জেন্সি টিম আছে, তারা তাৎক্ষণিকভাবে সেখানে যায়, সেটা রিপেয়ার করে। তাছাড়া আমরা আমাদের ইয়ারলি কন্ট্রাক্ট আমরা টেন্ডার ঠিকাদার নিয়োগ করছি। নগর পরিকল্পনাবিদদের মতে প্রতিটি আবাসিক ভবনে ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা প্রয়োজন, কারণ পরিকল্পিত নগরায়নই পারে এসব দুর্ঘটনা রোধ করতে।
বাড়িতে যেরকমভাবে ভেন্টিলেশন বা বাতাস চলাচলের সুযোগ থাকা দরকার, বিশেষ করে রান্নাঘরে, সেই ধরনের অনেক সময় ভেন্টিলেশন বা বাতাস চলাচলের সুযোগ না থাকাতেও দেখা যাচ্ছে যে বাতাস ট্রাপে অনেক সময় দুর্ঘটনা ঘটছে। 1964 সাল থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ করছে তিতাস। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। মরক্কো থেকে স্পেনে হাজার হাজার অভিবাসীর হঠাৎ প্রবেশ ইউরোপ জুড়ে নতুন করে অভিবাসন সংকট ও বিভাজন সৃষ্টি করেছে। স্প্যানিশ কর্তৃপক্ষের দাবি, মানব পাচারকারী নেটওয়ার্কের গুজবের কারণেই পরিস্থিতির সৃষ্টি। ইতিমধ্যে অনুপ্রবেশ করা অভিবাসীদের অর্ধেকেরও বেশি পুনরায় মরক্কোতে ফিরে গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করেছে মরক্কো ও স্পেন। এরই মধ্যে প্রাণ হারিয়েছে মরক্কোর 57 নাগরিক। এই এক বিস্ময়কর দৃশ্য। মাত্র 24 ঘন্টার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সাঁতরে সীমান্ত টপকে এবং উপকূলীয় পথ পাড়ি দিয়ে হাজার হাজার মানুষ স্পেনে প্রবেশ করেছেন। এর মধ্যে পানিতে ডুবে হুড়োহুড়িতে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে অনেকে। গত বৃহস্পতিবার একদিনেই মরক্কো থেকে প্রায় 60,000 মানুষ স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতাতে প্রবেশ করেছেন। কিন্তু হঠাৎ করেই কেন হাজার হাজার মরক্কোর নাগরিক নিজ দেশ ছেড়ে স্পেনের দিকে ছুটলেন? স্প্যানিশ কর্তৃপক্ষের দাবি, মানব পাচারকারী নেটওয়ার্কের গুজবের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সম্প্রতি স্পেনের সুপ্রিম কোর্টের এক রায় বলা হয়, সমুদ্রপথে সেউতা বা মেলিলায় পৌঁছানো অভিবাসীদের তাৎক্ষণিকভাবে মরক্কোতে ফেরত পাঠানো যাবে না। তবে স্থলপথে সীমান্ত অতিক্রমকারী কিংবা সীমান্তের বেড়া টপকে প্রবেশকারীদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল রয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস বলছেন, এই রায়কে কেন্দ্র করে মানব পাচারকারীরা মানুষকে ভুল বুঝাচ্ছে যে সমুদ্র পাড়ি দিয়ে কোনোভাবে স্পেনে পৌঁছাতে পারলে ইউরোপে থাকার সুযোগ মিলবে। এই গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার কারণেই সীমান্তে হাজার হাজার মানুষ ছুটে আসছে। তবে অভিবাসী অধিকার কর্মীরা এ দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আবার স্পেনে প্রবেশ করা অনেক অভিবাসী বলছেন, ইউরোপে উন্নত জীবনের প্রত্যাশায় তারা স্পেনে যাওয়ার চেষ্টা করছেন। অনেকে আবার বলছেন, সীমান্ত পেরিয়ে কেন স্পেনে ছুটে এসেছেন নিজেই জানেন না। এদিকে আকস্মিক অভিবাসীদের ঢলের কারণে সেউতা শহরে তীব্র মানবিক সংকট দেখা দেয়। পর্যাপ্ত খাবার, পানি ও আশ্রয়ের অভাবে অনেকেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। স্প্যানিশ সরকার জানিয়েছে, অনুপ্রবেশ করা অভিবাসীদের অর্ধেকের বেশি স্বেচ্ছায় মরক্কোতে ফিরে গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করেছে স্পেন। অন্যদিকে মরক্কোর নিরাপত্তা বাহিনী সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে। ঘটনাটি ইউরোপ জুড়ে রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। স্পেনের সাথে ইউরোপীয় ইউনিয়নের সেনজেন মুক্ত ভ্রমণ ব্যবস্থার কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করেছে ইতালি। স্পেন সীমান্তে তল্লাশি জোরদারের ঘোষণা দিয়েছে ফ্রান্স। সেউতা ও মেলিলা আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান পথ হওয়ায় এই দুই অঞ্চল দীর্ঘদিন ধরেই অভিবাসন সংকটের কেন্দ্রবিন্দু। গত বৃহস্পতিবারের এই ঘটনাকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সীমান্ত সংকটের একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। শুধু ফ্যান কিংবা এসি নয়, এখন তীব্র গরমে ফ্রিজের ভেতর ঢুকে মিলবে স্বস্তি। শুনতে অবাক লাগলেও সত্যি এমন এক মানব ফ্রিজ আবিষ্কার করেছে জাপান। বাইরে কাজ করা মানুষ ও পথচারীদের হিট স্ট্রোক থেকে রক্ষায় দেশটির বেশ কয়েকটি জনবহুল জায়গায় স্থাপন করা হয়েছে এই মানব ফ্রিজ। ফ্রিজে শাকসবজি, মাছ, মাংস ও আইসক্রিম সহ নানা খাদ্যপণ্য রাখার কথা সবাই জানেন, কিন্তু প্রচণ্ড গরম থেকে রক্ষায় গোটা মানুষ ফ্রিজে ঢুকে পড়ার এমন দৃশ্য আগে কখনো দেখেছেন? হয়তো প্রথম দেখায় কোনো সায়েন্স ফিকশন সিনেমার রহস্যময় ল্যাবরেটরি মনে হলেও জাপানে এই ঘটনা একেবারেই বাস্তব। তাপপ্রবাহ থেকে মানুষকে স্বস্তি দিতে ডো হিউম্যান বক্স নামের এই মানব ফ্রিজটি তৈরি করেছে জাপানের রেফ্রিজারেটর নির্মাতা প্রতিষ্ঠান SDRS। বিনামূল্যে ব্যবহারের জন্য এটি বেশ কয়েকটি জনবহুল জায়গায় রাখা হয়েছে। একটি মানব ফ্রিজ প্রতিদিন অন্তত 30 জনের বেশি মানুষ ব্যবহার করছেন। 5 মিনিটে গরম থেকে আরাম পাওয়ায় দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা। গ্রীষ্মকালে জাপানের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকে এবং অনেক এলাকায় 40 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছায়। আর তাপপ্রবাহ থেকে স্বস্তি পাওয়ার জন্য এই মানব ফ্রিজটি অসাধারণ। মানবদেহ শীতলকারী এই বুথটির তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়। 20 মিনিট পর মানব ফ্রিজটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।
মূলত বাইরে কাজ করা শ্রমিক, কারখানার কর্মী এবং সাধারণ মানুষকে হিটস্ট্রোকের বিপদ থেকে রক্ষায় এটি আবিষ্কার করার দাবি উদ্ভাবকদের। একটি মানব ফ্রিজের জন্য গুনতে হবে 15 লাখ জাপানি ইয়েন। সাশ্রয়ী বিদ্যুৎ খরচ এবং ব্যবহারে ঝুঁকি নেই বলেও দাবি নির্মাতা প্রতিষ্ঠান SDRS এর। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর সাফ চ্যাম্পিয়নশিপের আলাদা গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। ড্র অনুযায়ী গ্রুপ এতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ভারত লড়বে বি গ্রুপে। তাদের সঙ্গী পাকিস্তান ও মালদ্বীপ। বিকেলে ভুটানের রাজধানী থিম্পুতে এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়। আয়োজক দেশ হিসেবে বাংলাদেশকে ড্রয়ের একটি পটে রাখা হয়। অপরদিকে দক্ষিণ এশীয় অঞ্চলের ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকার সুবাদে ভারত জায়গা পায় অন্য পটে। ফলে শুরু থেকেই দুই দলের একই গ্রুপে মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। আগামী 4 নভেম্বর ঢাকায় পর্দা উঠবে সাফের 15তম আসরের। 17 নভেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। এর আগে 2018 সালে সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক ছিল বাংলাদেশ। Bangladesh. I kindly request you to draw from country pot 2. So we have Bhutan. শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সাক্ষাৎ, বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান। র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধি দল। স্পেন সীমান্তে 50,000 অভিবাসন প্রত্যাশীর ভিড়, অর্ধেকের বেশি ফিরে গেছে মরক্কোতে। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।